স্থিতিশীল বাংলাদেশের আশা বিভিন্ন মুসলিম দেশের। জাতিসংঘের নির্বাচনের সমর্থন, সৌদি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী। পাক আফগান যুদ্ধ বন্ধের চেষ্টা করবে ঢাকা। অভিজাত এলাকা গুলশানে পানির দরে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ। আওয়ামী লীগ আমলে বিচারক আমলাদের তুষ্ট করতে রাষ্ট্রের ক্ষতি 230 কোটি টাকা। সিন্ডিকেট ধরতে মাঠে দুদক। আমরা যখন ফ্লাইট বুকিং দিতে যাই তখন কিন্তু আমরা সিট পাই না। এটাকে কার সাজিয়ে এটাকে লোকসান দেখানো হচ্ছে। কাল থেকে সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ। বিমানের লোকসানের যুক্তি মানতে নারাজ প্রবাসীরা। চালু না রাখলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি। ব্যবসা পরিচালনার খরচ বেড়ে স্থবির বিনিয়োগ। রাজস্ব আয় ও ভাটা কমছে, কর্মসংস্থানও। অর্থনীতিতে সতর্ক সংকেত দেখছেন বিশ্লেষক। ব্যয় কাঠামো ঢেলে সাজানোর তাগিদ। পাকিস্তান আফগানিস্তান সংঘাত আরও তীব্র, বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। শাহবাজ ও আসিমের ভূয়সী প্রশংসা ট্রাম্পের। অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ জাতিসংঘের। দেখছিলেন শিরোনাম। ভোরের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে ওআইসি-ভুক্ত বিভিন্ন দেশ। শুক্রবার মধ্যরাতে সৌদি আরব থেকে ফিরে শাহজালাল বিমানবন্দরের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশার কথা জানান মুসলিম বিশ্বের নেতারা। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ নিয়ে বলেন, বন্ধু দেশগুলোকে বুঝিয়ে সংঘাত বন্ধের চেষ্টা করবে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সফরের খুঁটিনাটি তুলে ধরেন তারা। জানান, সভার ফাঁকে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে ওআইসি-ভুক্ত বিভিন্ন দেশ। এই সমর্থনকে কাজে লাগিয়ে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। সবাই আমাদেরকে জোরালো সমর্থন জানাচ্ছে যে আপনারা দাঁড়ান, এগিয়ে আসেন। তো দেখি আমরা এটার অ্যাসেসমেন্ট স্টক থেকে এটা করবো একটা পর্যায়ে। বাট সফরটা অত্যন্ত সফল এবং ভালো হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে সাইডলাইন বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়ে আশা প্রকাশ করেন মুসলিম বিশ্বের নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি মঙ্গলজনক নয় উল্লেখ করে খলিলুর রহমান জানান, প্রকাশ্যে না হলেও বন্ধু দেশগুলোকে বুঝিয়ে সংঘাত বন্ধের চেষ্টা করবে বাংলাদেশ। দুঃখজনক ব্যাপার, আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারো জন্য মঙ্গলকর নয়। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের দ্ব্যর্থহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখুন, বাংলাদেশের যে পজিশন প্যালেস্টাইনের উপরে, এটা দ্ব্যর্থহীন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে স্থানীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী। আর জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রশ্নের জবাবে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়েই হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। কারণে অনেক দুর্ঘটনা
বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত 61 জনকে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষকতার বাইরে অন্য পেশা কি পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে করা হবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশের মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকায় হয়েছে। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাঁধ ও নদী খনন নিয়ে জানান নতুন পরিকল্পনার কথা। নদী খননের কাজ অব্যাহত রয়েছে, যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামী 10 মার্চ নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। ঘরের ছেলে আসার খবরে উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝেও। এবার উন্নয়ন বাঞ্ছনা থেকে মুক্তি চান বগুড়াবাসী। শাহাদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আওয়াল। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমান আসছেন শিকরের শহরে। কৈশোর থেকে শুরু হওয়া সংগ্রামের দিনগুলো আর হাজারো স্মৃতির ফুলঝুরি মিলিয়ে বগুড়ায় তার রাজনৈতিক জীবনের প্রথম পাঠশালা। আগামী 10 মার্চ বগুড়া থেকে দেশের 14টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হবে এই কার্যক্রম। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আলাদা 2টি জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার পর নিজ জন্মভিটায় আসার খবরে উচ্ছ্বাসিত সাধারণ মানুষ। অনেক ভালো লাগতেছে, যেহেতু 64 জেলার মধ্যে যেহেতু আমাদের বগুড়াতে ফার্স্ট এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার উদ্যোগ নিছে। আমাদের বগুড়ার সন্তান, বগুড়ার ছেলে দেশের প্রধানমন্ত্রী, সে আমাদের এলাকায় আসবে, এটা তো আমাদের খুব আনন্দের কথা। প্রথম সফর বগুড়াতে করবে হিসেবে বগুড়াবাসী আমরা খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর সফরের খবরটি নিশ্চিত করেন স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের খবর আপনারা পেয়েছেন, যেটি পাইলট প্রোগ্রাম হিসাবে 14টি উপজেলায় আমরা শুরু করতে যাচ্ছি ঈদের আগেই। সবকিছু ঠিক থাকলে আগামী 10 মার্চ বগুড়াতে উনি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে নির্বাচনী জনসভায় গত 29 জানুয়ারি দীর্ঘ 2 দশক পর পৈতৃক ভিটা বগুড়া এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের ভালো কাজে সহযোগিতা ও অন্যায়ের তীব্র প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুক্রবার রাজধানীর রমনায় দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয় তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে। এদিন ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে অংশ নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 11 দলের সংসদ সদস্যরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সেই নিয়মের মধ্যে থেকেই এদেশের সরকারকে, রাজনীতিকে, জনগণের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব। ভালো কাজে আমরা সরকারকে সাহায্য করব, কিন্তু অন্যায় জুলুমের ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করব। জামায়াত ইসলামের সিলেট জেলার উদ্যোগে আয়োজন করা হয় শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির। নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। আমাদেরকে ধরে নিতে হবে
যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এদিন সিলেট মহানগর জামায়াতের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গুলশানে রাজুকের ফ্ল্যাট নিয়ে লঙ্কা কাণ্ড। বাজার দরের অর্ধেক দামে প্রভাবশালী আমলা ও বিচারপতিদের বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দিয়ে রাষ্ট্রের 230 কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ আমলের এই রূপসা প্রকল্পের অনিয়ম ও নেপথ্যে সিন্ডিকেট ধরতে মাঠে নেমেছে দুদক। বিস্তারিত তাসলিম তৌহিদের রিপোর্টে। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, যেখানে একটি ফ্ল্যাটের প্রতি বর্গফুটের বাজার মূল্য প্রায় 30,000 টাকা, অথচ রাজুক তা বিলিয়ে দিয়েছে নামমাত্র মূল্যে। দুদকের অভিযোগ, 2024 সালে বিচারক ও আমলাদের তুষ্ট করতে 3000 স্কয়ার ফিটের বেশি 48টি বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দেয় শেখ হাসিনা সরকার। প্রতি বর্গফুটের মূল্য ধরা হয় মাত্র 14,500 টাকা। গুলশানের মতো এলাকায় এমন দরে ফ্ল্যাট দেওয়ায় এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে অন্তত 230 কোটি টাকা। দুদকের অনুসন্ধান বলছে, ফ্ল্যাট সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি, আইজিপি থেকে শুরু করে সাবেক সচিব ও এমপিরা, যেখানে এক একটি ফ্ল্যাটের বাজার মূল্য 9 কোটি টাকা হলেও তারা পেয়েছেন অর্ধেক দামে। রাজুকের রাজধানীর রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে আওয়ামী আমলা বিচারকদের কম দামে ফ্ল্যাট দেওয়ার একটি অভিযোগ ছিল। সেই অভিযোগটির অনুসন্ধান শুরু হয়েছে। জড়িত সংশ্লিষ্ট সকলের বিষয়ে অনুসন্ধান শেষে প্রকৃত তথ্য উঠে আসবে। একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল, ওখানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই নগর পরিকল্পনাবিদ বলছেন, বিগত সরকারের মদদে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে অবৈধ সুবিধা দিয়েছিল রাজুক। কারা কিভাবে এই প্লটগুলো পেয়ে থাকেন, বিশেষ করে ক্ষমতার অপব্যবহার বিগত সময়ে কারা করেছেন এবং তার সাথে রাজুক কেন্দ্রে কারা জড়িত ছিল। অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদ যারা জড়িত ছিল, কারা অর্ডার দিয়েছে, সেটা আমরা প্রায়শই মিডিয়ার মাধ্যমে শুনে থাকি। কিন্তু রাজুকের ভেতরে যে চক্রটা আছে, সেই চক্র নিয়ে কখনো কথা হয় না। তাহলে আমলাতন্ত্রের ভেতরে এবং তাদের রাজুকের স্টাফদের মধ্যে যারা আছেন, এই চক্রটাকে উন্মোচন না করলে রাজুকের মধ্যে যে আমরা বলছি যে সততা এবং জবাবদিহিতা, সেটা আসবে না। ফ্ল্যাট বরাদ্দে এই অনিয়মের ঘটনায় ব্যবস্থা নিতে রাজুক চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে কাল থেকে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চলাচল সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে প্রবাসীদের অভিযোগ, লাভজনক হলেও লোকসানি দেখানো হচ্ছে এমন অভিযোগ করে প্রবাসীরা বলছেন, ফ্লাইট চালু না রাখলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে। সিলেট ম্যানচেস্টার রুটে চালু রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। ক্যামেরায় ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী এবং তার ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন। প্রবাসীদের শ্রম ও অর্থনৈতিক অবদানে গড়ে ওঠা এই জনপদের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক শুধু আর্থিক নয়, রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক বন্ধনে গভীরভাবে জড়িয়ে আছে যুগের পর যুগ ধরে। এমন প্রেক্ষাপটে 2020 সাল থেকে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি 3টি ফ্লাইট চালু করা হয়। পরবর্তীতে লোকসানের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় একটি ফ্লাইট। গেল কয়েক বছরে একাধিকবার সিলেট ম্যানচেস্টার রুট বন্ধের চিন্তা করলেও প্রবাসীদের চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। তবে এবার রুট পরিচালনায় নানা খাতে লোকসানের কথা উল্লেখ করে 1 মার্চ থেকে সাময়িক স্থগিতের ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। খালি টিকেটটা হিসাব করলে তো হবে না, আমার অপারেটিং কস্ট আসবে, ল্যান্ডিং চার্জ আসবে, আমার কেবিন ক্রু আছে, হিডেন অনেক কি আছে। একটা লসের কারণে আপাতত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, 14টা এয়ারক্রাফট আসতেছে। আর লন্ডন ফ্লাইট তো অল্টারনেটিভ তো আছেই। প্রবাসীদের অভিযোগ, সঠিক ব্যবস্থাপনার অভাবেই জনপ্রিয় ও লাভজনক হয়ে ওঠা রুটটিকে লোকসানের মুখে দেখানো হচ্ছে। ফ্লাইট চালু না রাখলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি সহ প্রয়োজনে নিজস্ব বিমান পরিচালনার কথাও ভাবছেন তারা। এরই মাঝে ফ্লাইট চালু রাখার দাবিতে বিমান অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি হয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন প্রবাসীরা। আমরা যখন ফ্লাইট বুকিং দিতে যাই তখন কিন্তু আমরা সিট পাই না, সুতরাং এটি অলাভজনক হয় কিভাবে সেটি আমাদের বোধগম্য হচ্ছে না। হজের অজুহাতে একটি কুচক্রী মহল সিলেটের এই ফ্লাইট বন্ধ করার পায়তারা নিচ্ছে। বিমানের ভিতরে একটা চক্র এটাকে কার সাজিয়ে
এটাকে লোকসান দেখানো হচ্ছে। জেলা প্রশাসন বলছে সিলেট ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। লসটাকে মিনিমাইজ করা যায় তাহলে হয়তো আমি মনে করি যে এটা চালু রাখা সম্ভব। সিলেট টু ম্যানচেস্টার এটা চালু থাকে তাহলে এই এলাকার যারা প্রবাসী আছেন, বিশেষ করে ম্যানচেস্টার থাকেন, আমাদের সিলেটের লোকজন, তাদের জন্য খুবই সুবিধা হয়। এদিকে সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। প্রবাসের যে সকল লোকজন এখানে আসা যাওয়া করে তাদের সেবার মান বাড়ানোর জন্য, তাদের যে ব্যাগেজ কমপ্লেন, তাদের নানাবিধ সমস্যা, এটা আমরা এখানে শুরু করি। চলতি ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে সিলেট ম্যানচেস্টার রুটে 2টি এবং সিলেট হিথ্রো রুটে সরাসরি 4টি ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। বারবার ভূমিকম্পনে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। দুপুর 2টার কিছু আগে 5.4 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। অনুভূত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। কয়েক সেকেন্ডের এই কম্পনে অনেকেই নেমে আসেন রাস্তায়। তীব্র ঝাঁকুনি, দৌড়ে ভবন থেকে নেমে আসে বাসিন্দারা। শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনিতে 5.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনিতে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে আসেন। সাতক্ষীরা সদরের নগরঘাটা এলাকায় 2টি ভবনে ফাটল ও ঝাউডাঙ্গায় মহাশ্মশানের প্রাচীরের একটি অংশ ভেঙে পড়েছে। আমি এসে দেখি এখানে পুরোটাই ফ্ল্যাট। আমাদের সৌভাগ্য যে এখানে সবসময় বাচ্চারা খেলা করে, কিন্তু এটা ছিল না। প্রথম মনে হলো যে আসলে কি আছে, মাথা ঘুরতেছে কিনা রোজাই গরমে, পরে দেখলাম না আবার একটা ঝাঁকি দিচ্ছে। এমন অবস্থা আগে কখনো সাতক্ষীরার মানুষ বুঝতে পারেনি। এছাড়া মংলায় ভূমিকম্পে পৌর শহরের একটি মসজিদের মিনার ভেঙে পড়ে। এ সময় মসজিদে মুসল্লিরা বের হয়ে আসেন। এছাড়াও কয়েকটি ভবনের প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়েছে ও ফাটল দেখা দিয়েছে। আমার বয়স 79 বছর, কিন্তু এর ভিতরে আমি এত বড় ভূমিকম্প দেখি নাই। শুধু সাতক্ষীরা নয়, চট্টগ্রাম, বরিশাল, বাগেরহাট, যশোর সহ বিভিন্ন জেলায় অনুভূত হয় কাঁপুনি। অনেকে আতঙ্কে বাসার বাইরে বের হন। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দীর্ঘ সময় নিচে অবস্থান করেন। আমার মনে হয় কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ডের বেশি এটা স্থায়ী ছিল না। খুব জোরেই আমাদের কাছে মনে হয়েছে। পাশের বিল্ডিং এর মধ্যে আমাদের নিচে যে পায়ে জমিন আছে, সেই জমিনগুলো নড়াচড়া করছে। যশোরে আমি এমন ভূমিকম্প দেখিনি, এত পরিমাণে ঝাঁকুনি দিল। আমি তখন হচ্ছে আমার বাইকের উপরে উঠেছি, খুব আকারে ঝাঁকুনি দিয়েছে, ভয় পেয়ে গেছিলাম। এই নিয়ে গত 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। এর আগে বুধবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। তানজিল হাসনাত, সময় সংবাদ। সাবডাকশন জোন ও ডাউকি ফল্টে বিপুল শক্তি জমা হয়ে থাকায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার। বলেন, প্রযুক্তির ব্যবহার ও জনসাধারণের সচেতনতায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে। গেল বছরের 21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রাজধানীর পাশেই নরসিংদীতে ছিল উৎপত্তিস্থল, ফলে কম্পনের তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 30 বছরের মধ্যে শক্তিশালী ছিল এই ভূমিকম্প। এরপর থেকে মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। চলতি মাসে 27 দিনে 10 বার ভূমিকম্পে কাঁপল দেশ। সবশেষ শুক্রবার দুপুরে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনিতে। তবে ভূতত্ত্ববিদরা বলছেন, ইন্ডিয়ান প্লেটের অভ্যন্তরে স্ট্রেস পয়েন্টের কারণে এটি সৃষ্টি হয়েছে। ভারতীয় যে প্লেট, যেটা পূবে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, সেই প্লেটটা মধ্যাকর্ষণ শক্তির কারণে এরকম টেনে নিচে নামিয়ে নিচ্ছে। তাহলে এই পশ্চিম প্রান্তের যে ভারতীয় বিশাল খণ্ড, সেটা ওখানে স্থির এবং ওটাকে বিপরীত দিকে আবার টান দিচ্ছে। টেনশনাল ফোর্সের কারণে নতুন ভূতাত্ত্বিক চ্যুতি হয়ে সেখানে ভূমিকম্প হতে পারে, বা আগের কোনো পুরাতন ভূতাত্ত্বিক চ্যুতি, সেখান থেকে ভূমিকম্প উৎস হতে পারে। দেশের পূর্ব ও উত্তর প্রান্তকে ভূমিকম্পের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই এলাকাগুলোতে টেকটনিক প্লেটে চ্যুতি ঘটানোর জন্য বিপুল শক্তি জমা হয়ে আছে। ভূমিকম্পের যে প্রধান দুটো উৎস, যেটা আমাদের পূবে সাবডাকশন জোন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। সেটা হয়তো আজ হোক, কাল হোক, বা আগামী 50 বছর হোক, সেই শক্তিটা বের হবে। আর একটা হচ্ছে ডাউকি ফল্ট, এখানেও বড় ধরনের ভূমিকম্প হবে। তবে ভূমিকম্প মোকাবেলায় আতঙ্কিত না হয়ে বরং সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
ভোরের সময় আরও থাকছে। নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। ধরা পড়েছে আরও 6 জন। মীমাংসাকারী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার। পাকিস্তান সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত 297 জন নিহত হয়েছেন। এছাড়া 89টি সেনা চৌকি সহ 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেও। স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে অপারেশন গজব-লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশে। হামলায় বহু তালেবান সদস্য হতাহতের দাবি করেছে ইসলামাবাদ। বলছে ধ্বংস করা হয়েছে বহু সেনা চৌকি, ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। আফগানিস্তানকে হুঁশিয়ার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, তালেবান সরকারের যে কোনো অপতৎপরতায় জিরো টলারেন্স নীতি মেনে চলবে ইসলামাবাদ। ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষায় প্রস্তুত। পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। অন্যদিকে পাকিস্তানকে আরও শক্তিশালী ও কার্যকর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শাহবাজ শরীফ ও আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অসাধারণ ভালো করছে পাকিস্তান। অন্যদিকে প্রতিবেশী দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মধ্যে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান জুড়ে সব ধরনের ড্রোন উড়ানোর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বরকতুল্লাহ, সময় সংবাদ। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি নুরাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে অভিযুক্ত 9 জনের 7 জনই ধরা পড়েছে। বাকিদের ধরতে অব্যাহত আছে পুলিশের অভিযান। নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণ ধামাচাপা দিতে বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। 2 দিনের অভিযানের পর ধরা পড়েছে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি নুরা। শুক্রবার রাতে গাজীপুরের মাওনা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ময়মনসিংহের গৌরীপুর থেকে ধরা পড়ে আরেক আসামি হজরত আলী। এ নিয়ে মোট 7 জনকে গ্রেফতার করল পুলিশ। ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও বাবার কাছ থেকে কেড়ে নিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শোকে বিহ্বল মা। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না। বৃহস্পতিবার মাধবদীর কোতালিচর এলাকায় সরিষা ক্ষেত থেকে 15 বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীটিকে তুলে নিয়ে ধর্ষণ করে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন। এ ঘটনায় দুপক্ষের মধ্যে মীমাংসা করে দেন ইউনিয়ন বিএনপি নেতা আহমদ আলী। পরে বিচার চাইলে মেয়েটিকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহমদ আলীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। সময় সংবাদ, নরসিংদী। এদিকে রাজধানীর রামপুর আর উলনে 6 বছরের শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, ছোট্ট তাহিদি আক্তারকে হত্যা করে সিসিটিভি ফুটেজ সরিয়ে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। 3 দিন পার হলেও এখনও মৃত্যুর প্রকৃত কারণ জানেন না স্বজনরা। বিচারের দাবিতে এলাকাবাসীর মধ্যেও সৃষ্টি হয়েছে ক্ষোভ। বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। আমি আমার নিষ্পাপ সন্তানের সাথে থাকতে চাই। আমার মেয়ে তারাবি নামাজ পড়া মেয়ে রয়েছে। এই আর্তনাদ সন্তান হারা মায়ের। এ কান্না ফুটফুটে মেয়ের হত্যার বিচারের দাবিতে। 6 বছরের ছোট্ট তাহিদি আক্তারকে হারানোর 3 দিন পেরিয়ে গেলেও এখনও মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেননি হতভাগা পরিবারটি। এখন তাদের একটাই দাবি, মেয়ের হত্যার সঠিক বিচার। কোনো হুমকি আমার কাছে এখনো আসে নাই, আর আমার মেয়েকে খারাপ কোনো উদ্দেশ্যের কোনো কিছু রহস্য আমি পাই নাই। কিন্তু আমার যতটুকু ধারণা, মানে আমি শিওর আমার মেয়েকে হত্যা করা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি রাতে রাজধানীর রামপুরার পশ্চিমী উলুন এলাকায় এই নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে পাওয়া যায় তাহিদি আক্তারের মরদেহ।
প্রত্যক্ষদর্শীরা জানান হত্যার পর শিশুটিকে পানিতে ফেলে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে ভবন মালিক প্রবাসী সাখাওয়াত নয়নের শ্বশুরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয়রা। তার মুখের মধ্যে বিস্কিট দিয়া দুইরা ইয়ে করে বাইরে ফালা রাখছে। এখানে হচ্ছে কামড়ের দাগ, সম্ভবত বস্তার মধ্যে ভর্তি নিয়েছিল, বইরে এটা পাচার করে মানে ফালাই দিতে চাইছিল এক জায়গায়। ঘটনার দিন সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা করলেও কোনো রেকর্ড পায়নি পুলিশ। ভবন মালিকের দাবি, প্রায় 15 দিন ধরে ক্যামেরাগুলোতে কোনো রেকর্ড হচ্ছিল না। 15 দিন হবে, এরকম কোনো রেকর্ড দিতে পারতেছি না। একটা স্পিকারও বন্ধ, কারণ আমার কাছে মোবাইল পাসওয়ার্ড এবং ইমেল আইডি এটাও আমি পুলিশকে দিয়ে দিছি। 24 ফেব্রুয়ারি মরদেহ উদ্ধার হলেও হাতিরঝিল থানা তাৎক্ষণিক মামলা না নিলে স্থানীয়রা থানা ঘেরাও করলে ঘটনার একদিন পর মামলা নেয় পুলিশ। এ ঘটনায় নিন্দা আর প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাহিদির প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। মানে লেটেস্ট ভিডিও নাই, কোনো সিআইডিতে পাঠাবো ফরেনসিকের জন্য। 6 বছরের ছোট্ট তাহিদির মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্যের দ্রুত সমাধান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবার ও এলাকাবাসী। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রামপুরার উলনে শিশু হত্যা পরিকল্পিত দাবি করে যে কোনো মূল্যে বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার রাতে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে এনসিপি আহ্বায়ক আরও জানান, দোষীরা যত প্রভাবশালী হোক তাদের গ্রেফতার করতে বাধ্য করা হবে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান তিনি। সংসদের প্রথম অধিবেশন নিয়ে নাহিদ ইসলাম জানান, এখানে সংস্কার ইস্যুতে জোর দেবেন তারা। এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে, দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার হবে এবং এটা ন্যায় বিচার আমরা এই বোনকে সবাই মিলে নিশ্চিত করব, এটা আমাদের ওয়াদা। শাপলাকলি দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর হামলা চলমান আছে এখন পর্যন্ত। ফলে আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে আমরা কোনোভাবে সন্তুষ্ট নই। 12 মার্চ অধিবেশন হবে, সেখানে আমরা অবশ্যই আমাদের প্রথম দাবিটাই থাকবে সংস্কার পরিষদ হিসেবে এই সংসদকে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা এবং সংস্কারের যে কার্যক্রম সেটা শুরু করা এবং রাষ্ট্রপতি অপসারণের যে কার্যক্রম সেটা শুরু করা। ইউনিয়নের যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। শুক্রবার সন্ধ্যায় সেনহাটির বক্সিবাড়ি কবরস্থানের সামনে অবস্থান করছিলেন মুরাদ। হঠাৎ সেখানে তার উপর হামলা চালায় 10 থেকে 15 জন। আত্মরক্ষায় মুরাদ একটি দোকানে আশ্রয় নেন। সেই দোকানের তালা ভেঙে মুরাদকে বের করে সন্ত্রাসীরা। পায়ের রক কেটে দিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত মুরাদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থার অবনতি হলে নেওয়া হয় খুলনা মেডিকেলে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অমানসিকভাবে হত্যাকাণ্ড করেছে, পরিকল্পিত হত্যাকাণ্ড। তারপরে তারা আটকে রাখছে, হসপিটালে আসতে দি নাই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না, অ্যাক্সিডেন্ট ঘটনা না। কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ইতোমধ্যে বেশিরভাগ উপদেষ্টা সরকারি বাসা ছেড়েছেন, তবে এখনও কেউ কেউ আছেন সরকারি বাংলো বা অ্যাপার্টমেন্টে। তবে প্রায় প্রত্যেকেই গণমাধ্যম এড়িয়ে চলছেন, আছেন লোকচক্ষুর অন্তরালে। গত 2 দিনে অন্তত 10 জন সাবেক উপদেষ্টার বাসায় যায় সময় সংবাদ, কিন্তু বাসায় থাকার পরও কোনো উপদেষ্টা দেখা করতে রাজি হননি। মুঠোফোনেও যোগাযোগ করে তাদের বেশিরভাগকেই পাওয়া যাচ্ছে না। যদিও জনমনে প্রশ্ন আছে, কোথায় আছেন ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা? আতিকুর রহমান তমালের বিশেষ রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের 24 আগস্টে অভাবনীয় এক অভ্যুত্থানের পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 16 উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অভ্যুত্থান পরবর্তী সরকার। পরবর্তীতে এই পরিষদে যুক্ত হন আরও কয়েকজন উপদেষ্টা, সঙ্গে যুক্ত হন কয়েকজন বিশেষ সহকারী। দায়িত্ব গ্রহণের 1.5 বছরের মাথায় নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকারে আসে বিএনপি। কিন্তু নতুন সরকারের শপথের আগেই প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছাড়েন। এসব কারণে সরকার পরিবর্তনের পর সভাপতির প্রশ্ন দেখা দিয়েছে, সাবেক উপদেষ্টারা কে কোথায় আছেন।
সেটি দেখতে মন্ত্রীপাড়া যায় সময় সংবাদ। ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী এবং নানা সময়ের আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল 35 হেয়ার রোডের এই বাসায় থাকতেন সাবেক আইন উপদেষ্টা। কালকে সকালে চলে গেছে। কালকে গেছে? কই গেছে জানেন নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটিতে গেছে। তবে তার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফুললা রোডের বাসায় গিয়েও সাক্ষাৎ মেলেনি। কখন গেল বাইরে? বাইরে গেছে ঘন্টাখানেক হয়ে গেছে। ঘন্টাখানেক হয়ে গেছে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে ফোন করা হলে এক ব্যক্তি ফোন ধরে বলেন তিনি বাসায় নেই। হ্যাঁ, ম্যাডামের যে বাইরে আসতেন। মানে বাইরে বলতে মানে দেশের বাইরে নাকি? না, দেশের বাইরে না, বাসার বাইরে আছেন। পরে হেয়ার রোডের তন্ময় দুইতে গিয়ে দেখা যায় তিনি সরকারি বাসাতেই আছেন। ম্যাডাম আছে না? জি ম্যাডাম একটু আছে, কিন্তু উনি ব্যস্ত আছে, এই মুহূর্তে দেখা করতে পারতেছে না। যদিও পরপর দুদিন চেষ্টা করেও তার সাক্ষাৎ মেলেনি। যিনি উঠছেন উপদেষ্টা গণপূর্ত অধিদপ্তরের নথি বলছে বেশিরভাগ উপদেষ্টাই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন, বাকিরাও আছেন ছাড়ার প্রক্রিয়ায়। তবে এখনও সরকারি বাসায় আছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি আছেন মিন্টো রোডের 4 নম্বর বাসায়। স্যার ঘুমাচ্ছে? 35 মিন্টো রোডের বাসায় আছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন আছেন মিন্টো রোডের 5 নম্বর বাসায়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আছেন 34 মিন্টো রোডে। প্রত্যেকের বাসায় গিয়ে এবং মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি। পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। দায়িত্ব শেষে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় আবারও কাজ শুরু করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এতটুকু নিশ্চিত হয়ে গেছে যে উপদেষ্টারা সবাই দেশে আছেন। 2-1 বাদে সব উপদেষ্টাই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। আমি মনে করি যে আমার যা সক্ষমতা ছিল, যা প্রজ্ঞা ছিল, যা সততা ছিল, সমস্ত কিছু দিয়ে আমি কাজগুলো করেছি। জনমানুষ বলছে অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা বিতর্কিত ছিল না। ওই সময়ে তারা যদি আমাদের ক্ষমতা না গ্রহণ করতো তাহলে দেশের অবস্থা কি হতো সেটা আমরা বুঝতে পারি। 17 বছর আগে কি চুরি হয় নাই, চাঁদাবাজি হয় নাই? হয়েছে তো, কন্টিনিউয়াসলি হয়েছে। কিন্তু আমরা কি এই ডিবেটে এই যে আমি বলতে পারছি ইন্টারভিউতে এসে আপনি কি আমাকে কোশ্চেন করতে পারছেন? তাই সবারই লোকচক্ষুর অন্তরালে চলে যাবার কোনো কারণ নেই বলেও মনে করেন তারা। নতুনের আগমনে পুরাতনের বিদায়, এটাই প্রকৃতির নিয়ম। তবে মানুষ বলছে ইউনূস সরকার ও তার উপদেষ্টারা সব দিক দিয়ে সফল সেটি বলার কোনো সুযোগ নেই। আছে নানাবিধ ব্যর্থতা, আছে বিচিত্র সব মব সন্ত্রাস, আটকাতে না পারার গ্লানিও। তবে এটিও সত্য যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে। আর সব কিছু বাদ দিলেও এই একটি কারণেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সরকার বিবেচিত হবে গুরুত্বের সাথে, ইতিবাচকভাবেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। চালনা ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বিনিয়োগ খাত এখন স্থবিরবৃত্তে, যার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ে। ব্যবসায়ীরা বলছেন ব্যয় কাঠামোতে পুনর্গঠন প্রয়োজন। একই সঙ্গে রাজস্ব ঘাটতি ও ব্যবসায়িক মন্দাকে অর্থনীতির জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। শুধুমাত্র কম মূল্যের শ্রম বিনিয়োগকে আকর্ষণ করে না। মূল্যস্ফীতি, বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ, পরিবহন ও জ্বালানি, ডলারের বাজার, আমদানি রপ্তানিতে বিধিনিষেধ ও ব্যবসা পরিচালনায় কর ব্যবস্থাপনা বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে। এসব বিবেচনায় ভিয়েতনাম ও ভারত থেকে ব্যবসা পরিচালনা ব্যয় বেশি বাংলাদেশে। আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই, ইনএফিশিয়েন্ট লজিস্টিক্স, আমাদের লজিস্টিক কস্ট অনেক হাই। এই সব কিছু মিলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু কম্পিটিটিভনেসটা হারিয়ে ফেলছে। তার সাথে আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় গত এক বছরে পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগ কমেছে 270 কোটি টাকা। দেশের শীর্ষ 10 কোম্পানির 6টিতে বিদেশি বিনিয়োগ কমেছে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায় দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে 58%। এক বছরে বন্ধ হয়েছে 182 পোশাক কারখানা। ব্যয় নির্বাহ করতে না পেরে সব খাত মিলিয়ে এ সংখ্যা আরও বেশি, যার প্রভাব 3 বার সময় বাড়িয়েও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রাজস্ব খাত। কিন্তু বিনিয়োগকারীরা এখন বাড়তি সতর্ক অবস্থায়। তাদের মতে ব্যয় কাঠামোতে পুনর্গঠন প্রয়োজন। এটা আমার লক্ষ্য, তুমি কি লক্ষ্য পর্যন্ত উৎপাদন করতে পারবা কিনা, সেই লক্ষ্য অনুযায়ী আমাকে ট্যাক্স দিতে পারবা কিনা। ইট হ্যাজ টু বি ভাইস ভার্সা রিলেশনশিপ। আপনাকে দিতে কোনো অসুবিধা নেই, সরকারকে দিতে আমার কোনো অসুবিধা, কিন্তু সরকারকে আমাকে ওই সুযোগটা করে দিতে হবে যাতে আমি 40% ট্যাক্সটা দিতে পারি। রাজস্ব ঘাটতি ও ব্যবসায়িক মন্দা দুটো মিলে জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে নতুন সরকার। অর্থনীতির জন্য এটি সতর্ক সংকেত বলে মনে করেন অর্থনীতিবিদ।
অর্থনীতিবিদরা। কস্ট অফ ডুইং বিজনেস যখন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু ব্যবসায়ীদের জন্য কর দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, এবং তাদের কর দেওয়াটা কষ্টকর হয়ে গেলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে কালেকশন কমে আসবে। তো এইটা কমে গেলে আপনার ঋণ নির্ভরতা বাড়বে, ঋণ নির্ভরতা বাড়ার সাথে সাথে ট্রেজারি বিল বন্ডের সুদের হার বাড়বে, সেগুলো বাড়ার সাথে সাথে কিন্তু ব্যাংকিং হারেও দেখা যাচ্ছে আপনার লেন্ডিং ডিপোজিট রেটের মধ্যে একটা ইমব্যালেন্স চলে আসবে। সংশ্লিষ্টদের মতে শুধুমাত্র পোশাক খাত ও রেমিটেন্সের উপর নির্ভর করে থাকলেই প্রবৃদ্ধি সম্ভব নয়, বরং রপ্তানির ঝুড়ি সমৃদ্ধ করতে পণ্যের বৈচিত্র্যতা প্রয়োজন বাংলাদেশের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পেরিয়েছে 10 বছর। 92 বার তারিখ পরিবর্তন করেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি সিআইডি। সাবেক তদন্তকারী কর্মকর্তা জানান, তথ্য উদ্ঘাটনে নানাভাবে অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক তদন্তে আলামত নষ্ট এবং হ্যাকারদের প্রত্যক্ষ সহযোগিতার ইঙ্গিত মেলে বলেও জানান তিনি। অর্থনীতিবিদরা মনে করেন, স্পর্শকাতর এই মামলার বিষয়ে আরও আগেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। অতি গোপনীয় কোড হ্যাকিংয়ের মাধ্যমে 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে চুরি করা হয় বাংলাদেশের রিজার্ভ। 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির 1.5 মাস পর হয় মামলা, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। টানা 16 বছর আওয়ামী লীগ শাসনামলের মধ্যভাগে এ ঘটনার কুল কিনারা হয়নি পরের 8 বছরেও। 24-এ সরকার পতনের পর ডক্টর ইউনূস আমলের পৌনে 2 বছরেও আলোচনায় আসেনি রিজার্ভ চুরির মামলার। এ অবস্থায় জাতির কাছে সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন এই অর্থনীতিবিদ। ফরাসউদ্দিন সাহেবের যে কমিটি, উনি একটা রিপোর্ট দিয়েছেন, পরবর্তীতে এটার ফলো আপ এবং রিপোর্টটা যাই হোক, এটা তো তখনও প্রকাশ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্টে অনেক কিছু করছে বিয়ন্ড দেয়ার জুরিডিকশন, তো সেটার ব্যাপারে তো তাদের কোনো স্টেটমেন্ট শোনা যায় নাই। রিজার্ভ চুরির পর মামলা করতে বিলম্ব, তথ্য গোপন রাখা, বিদেশি সংস্থাকে এনে পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা সহ নানা অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়ে সিআইডি তৎকালীন এই কর্মকর্তা জানান, বিশেষজ্ঞের প্রত্যক্ষ সহযোগিতায় অনিরাপদ করা হয় সুইফট সার্ভার। চায়না, উত্তর কোরিয়া, আমেরিকা, জাপান, বেলজিয়াম, ভারত, কোনো জায়গা থেকে আসলে তো সুযোগ নেই, পাশের রুম থেকেও সুযোগ নেই এটা করার। কার সহায়তা করেছে সেটাও আমরা চিহ্নিত করেছি, এবং তার যে গ্রস একটা আছে সেটাও আমরা চিহ্নিত করি। যারা কাজটা করেছেন তারা কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ এবং ওয়েল পেইড বিশেষজ্ঞ মানুষ, তার এইটাই তার কাজ, এই কম্পিউটারের সুরক্ষা দেওয়া। 2024 সালে সিআইডির প্রতিবেদনে উঠে আসে রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের 12 কর্তার নাম। সুইফট সার্ভার সংবেদনশীল ব্যবস্থা হলেও তৎকালীন গভর্নর আতিউর রহমান সুইফটের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থা আরটিজিএস এর সংযোগ দেওয়ার অনুমোদন দেন এবং বাস্তবায়ন নিশ্চিত করেন। তদন্ত খতিয়ানেও উঠে আসে, চুরি করা অর্থে সুবিধাভোগী সুইফট সার্ভার সংযুক্ত সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। যখন এই প্রশ্নটা এসেছে, কেন আপনি সুযোগটা করে দিলেন এই সিস্টেমটা সুরক্ষিত সিস্টেমকে অরক্ষিত করার, তখন তারা একটা অজুহাত নিয়েছে। অজুহাতটা আমাদের কাছে কনভিন্সিং মনে হয়নি। একটু মানুষ ভুল করে না, করে ফেলেছে। এটার জন্য তাকে মানি লন্ডারিং আইন বা এরকম টাকা চুরি, এটার মধ্যে ঠিক বেশি হয়ে যাচ্ছে কিনা। রিজার্ভ চুরি অতি গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী 3 বছরে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বোর্ড মিটিংয়ে আলোচনায় আনেনি তৎকালীন পর্ষদ। এছাড়া অপরাধ কার্যক্রম 5টি দেশে সংযুক্ত থাকায় একাধিক তদন্তে অনেকটাই উদাসীন ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো। বোর্ডে 3.5 বছরের মতন ছিলাম, তো ওই সময় আর এগুলো নিয়ে কিন্তু আলাপ হয় নাই। এবং এজেন্ডা না আসলে তো ইউ ক্যানট। উদ্যোগের যদি গ্যাপ থাকে তাহলেও কিন্তু আবার একটা সমস্যা হয়। এই গ্যাপটা ছিল, বাস্তবিক অর্থেই ছিল। এখন এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, আবার তাদের নিজস্ব কিছু অবহেলা তো ছিলই, এটা তো নিশ্চিত। 2024 সালের সেপ্টেম্বরে একপাক্ষিক অর্থচুরির মামলায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দেন ঢাকার একটি বিশেষ আদালত, কিন্তু আশানুরূপ বার্তা নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। মামলাটা এখন বাংলাদেশ এবং ফিলিপাইনে চলমান আছে। মামলাটির অভিযোগপত্র দাখিলের জন্য সবশেষ 18 ফেব্রুয়ারি দিন ধার্য থাকলেও 92 বার পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জনশক্তি রফতানিতে অত্যন্ত সম্ভাবনাময় হলেও ব্রাজিলে বাংলাদেশি কর্মী রয়েছেন মাত্র 5,500। চাহিদা থাকলেও সরাসরি জনবল পাঠাতে তেমন কোনো উদ্যোগ নেই। দেশেতে প্রশিক্ষিত কর্মী পাঠানো গেলে বিপুল রেমিটেন্স অর্জন সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি ও সরকারের দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞদের। প্রসূন আশিসের রিপোর্টে বিস্তারিত।
পাহাড়, সমুদ্র আর জলাভূমির এক অপরূপ সৌন্দর্যের দেশ ব্রাজিল। বাংলাদেশের তুলনায় প্রায় 57 গুণ বড় হলেও জনসংখ্যা 21 কোটির মতো। ব্রাজিলে ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি, পর্যটন আর অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে রয়েছে জনশক্তির বিপুল চাহিদা। বাংলাদেশের প্রধান শ্রমবাজার যখন সংকুচিত হয়ে পড়েছে, তখন ব্রাজিল হতে পারে সম্ভাবনাময় শ্রমবাজার। কিংবদন্তি ফুটবলার পেলের দেশে সরাসরি জনশক্তি রপ্তানিতে তেমন উদ্যোগ না থাকলেও সাও পাওলোতে বসবাস করছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি, যারা মূলত পোশাক ব্যবসা ও বস্ত্র খাতে জড়িত। তাদের মতে বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে উচ্চ শুল্ক প্রত্যাহার করা গেলে ব্রাজিলে বসবাসে মিলতে পারে বিরাট সুযোগ। প্রোডাক্টগুলো যদি বাংলাদেশ থেকে এখানে আনা যায়, তাহলে আমরা হিউজ পরিমাণ এখানে আমরা ভালো প্রফিট লাভ করতে পারবো। যদি এখানে ট্যাক্স কমানো যায় এবং ইজিলি বাংলাদেশ থেকে এখানে আনা যায় এবং এখান থেকে কোনো জিনিস বাংলাদেশে নেওয়া যায়, তাহলে ব্রাজিলের মার্কেট আমাদের জন্য সুবিধা হবে। দুদেশের মধ্যে ব্যবসায় জড়িতরা জানান, স্থানীয় সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিতে হবে। আর কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সি ও সরকারের পারস্পরিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞের। রিক্রুটিং এজেন্সিদের একটা ইনভলভমেন্ট রাখার দরকার, কারণ না হলে যেটা হবে যে ওনারা ওনাদের মতো চিন্তা করবেন, আবার সরকার একটা চুক্তির জায়গা করবে। এই যে সরকার এবং রিক্রুটিং এজেন্সিদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যে আমরা কমনলি জিনিসটাকে একসাথে চেষ্টা করি। শুধু হালাল ফুড ইন্ডাস্ট্রিতেই হতে হবে এরকম না, তাদের প্রত্যেকটা খাতেই কিন্তু আমাদের দেশের জনশক্তি যেতে পারে। এই বিষয়টা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আমাদের দেশ থেকে যারা যাবেন তারা ব্রাজিলের ওই কারখানাগুলোতেই কাজ করবেন, তারা আনঅফিশিয়ালি পালায়ে যাবেন। ব্রাজিলে কৃষি, ব্যবসা ও হালাল মার্কেট সম্প্রসারণে কর্মী চাহিদা থাকার কথা জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম জানান, দক্ষ জনশক্তি রপ্তানিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। Particularly Brazil wants to grab the halal market of Middle East. Muslim ম্যান পাওয়ার ওদের লাগবেই। ব্রাজিলের অ্যামাজনিয়ান ফরেস্ট জোনে যদি আমাদের টিম্বার ওইগুলো প্রোডাকশনের জন্য যদি সেরকম একটা ল্যান্ড ব্রাজিল থেকে পাওয়া যায়, এগুলো নিয়ে আসলে এগ্রিমেন্টগুলো। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে বিকল্প হিসেবে ব্রাজিল হতে পারে বাংলাদেশিদের উপার্জন ও বসবাসের বিকল্প গন্তব্য। প্রসূন আশিস, সময় সংবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 2 মাসের জন্য দেশের 6 অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা। সরকারের এই সিদ্ধান্তে ইলিশ উৎপাদনের সম্ভাবনা বাড়বে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। ইতোমধ্যে জেলেদের কষ্ট কিছুটা লাঘবে সরকারের খাদ্য সহায়তায় চাল বিতরণ শুরু হয়েছে। এরপরেই রোজা ঈদ সামনে রেখে আয় বন্ধের শঙ্কায় জেলে পরিবার। শেষ সময়ে নদীর বুকে জাল ফেলতে ব্যস্ত জেলেরা। তবে এই দৃশ্য আর দেখা যাবে না আগামী 2 মাস। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত শুরু হচ্ছে 6 অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা। পটুয়াখালী, তেঁতুলিয়া নদীসহ বিভিন্ন নদ নদী থেকে এরই মধ্যে জাল ও নৌকা নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। তবে রোজার মাসে আয় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় তারা। এই টাইমে তো অবরোধ দিয়ে থাকে, তাহলে কেমনে মানুষ চলবে? যে চাল দেয় সরকার, ওতে 2-4 দিনের বেশি যায় না। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে জাল জব্দ, জেল জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যারা আইন মেনে চলবে না তাদের বিরুদ্ধে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করব এবং মোবাইল কোর্ট পরিচালনা করব। নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুরের পদ্মা ও মেঘনার জেলেরাও মাছ ধরা থেকে বিরত রয়েছে। তবে আয়ের পথ বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটছে তাদের। আমরা দুগা জাইলা গাটা সাইল পাই, হ্যাঁ শান্তি মতন পাই না, ঠিক মতন পাই না। চাল লগে মনে করেন এই যদি টাকা পয়সা করে দেয় তো তাহলে আরো ভালো হয়। যদিও নিবন্ধিত জেলেদের জন্য 40 কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। সরকারি যে প্রণোদনা 4 মাস প্রতি মাসে 40 কেজি চাল, ওটা তো চলমান থাকবে। অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণার পাশাপাশি জাটকা ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহনও নিষিদ্ধ করেছে সরকার। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাঙামাটিতে দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ। প্রথমে কৃষি বিভাগের প্রণোদনায় আবাদ শুরু হলেও বাজার সৃষ্টি, স্বল্প সময় অধিক লাভের কারণে কৃষক নিজে থেকেই চাষ করছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট।
কাপ্তাই হ্রদের বুকে জেগে ওঠা পতিত জমি কিংবা পাহাড়ের পাদদেশে তাকালেই চোখে পড়বে সবুজের মাঝে যেন হলুদ গালিচা। সূর্যমুখী ফুলের এই রং যেন জানান দিচ্ছে প্রকৃতিতে বইছে বসন্ত। দিগন্ত জোড়া এমন চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছে প্রকৃতিপ্রেমীরা। প্রবেশ ফি দিয়ে ঢুকে তুলছেন ছবি, কেউ বা তৈরি করছেন রিলস। এতে বাড়তি আয় যুক্ত হচ্ছে কৃষকের খাতায়। দেশের ভোজ্য তেলের চাহিদা মেটাতে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই দেশের তেলবীজ উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে সরিষা ও সূর্যমুখী বীজ উৎপাদনে নজর দেয় সরকার, যার ফলে মাত্র ৩ বছরেই রাঙামাটিতে তেল বীজের আবাদ বেড়েছে প্রায় ৩ গুণ। যার মধ্যে কেউ ভোজ্য তেলের পারিবারিক চাহিদা মেটাতে, কেউ বা বাণিজ্যিক উদ্দেশ্যে করেছেন চাষ। কৃষকের পানির সমস্যা সমাধান করা গেলে এ চাষ আরো বাড়বে বলে মত তাদের। সূর্যমুখী ফুলের বাগানটা অনেক সুন্দর, তাই এখানে ঘুরতে আসছে। আমি যেখানেই শুনি না কেন যে প্রকৃতির কোনো কিছু ডিফারেন্ট কিছু হচ্ছে, আমি যাই সেখানে। অনলাইনে দেখছি অনেক ভালো লাগছে জায়গাটা, একটু ঘুরতে আসছি। আমাদের এই বাগানে দিলে সব মানুষ আছে, আমরা জনপ্রতি প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা করে নিই আর কি। পানির সমস্যা, আমি যদি একটা এই দ্বীপ পাই আগামী বছর আরো একটু বেশি মানে বৃদ্ধি করব। 1 একর জমির বীজ থেকে প্রায় 200 লিটার তেল উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য 1.5 লাখ টাকা। আর বাজার সৃষ্টি, স্বল্প সময় অধিক লাভের কারণে দিন দিন আবাদ বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খরচ হয়েছে ওনার 20,000 টাকা মতো, আর প্রায় 1,30,000 টাকা মতো সে লাভ করতে পারবে। কৃষকরা এটা বীজ হিসেবে বিক্রি করতে পারে উৎপাদনের পর এবং তেল হিসেবে বিক্রি করে, এই জন্য কৃষক একটা ভালো মূল্য পায়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 140 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। আনারস বেচাকেনায় জমজমাট রাঙামাটির ভাসমান ফলের হাট। আবহাওয়া অনুকূলে থাকায় পাহাড়ের বুকে চাষ হওয়া আনারসের ফলন হয়েছে ভালো। এতে কমেছে দাম, তবে কৃষকদের দাবি উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মন্নার ছবিতে রিপোর্ট। ভোর হলেই রাঙামাটির শান্ত লেকে ঢেউ তুলে ফলবাহী নৌযান। ট্রলার ভর্তি আনারস নিয়ে সমতা ঘাটে আসেন ব্যবসায়ীরা। পাহাড়ের বুকে চাষ হওয়া রসালো ফল আনারসের চাহিদা দেশ জুড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। আনারসের আকার আর রং ভেদে হাঁকা হচ্ছে দাম। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের পদচারণায় মুখর জেলার একমাত্র ভাসমান ফলের এ হাট। আমি কিনছি 12 টাকা করে মাল, আর এক দাগ কিনছি আপনার 15 টাকা করে, আর যেটা ছোট মাল ওটা কিনছি আপনার 6 টাকা করে। রমজান মুখ করে বাজার এখানে ভালো ছিল, টাকা তো ভালো ছিল। এদিকে কৃষকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের দাবি সপ্তাহের ব্যবধানে কমেছে দাম, এতে উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের। 2-3 দিনের আগে কিন্তু মোটামুটি বাজার ভালো ছিল, এখন কিন্তু খারাপ আছে। সপ্তাহে একটু কমছে রেট, গত বাজারে আবার বালা ছিল রেট। চাহিদার তুলনায় সরবরাহ অধিক, তাই দাম কমলেও লোকসানের কারণ দেখছে না কৃষি বিভাগ। সারা বছর যে চাষিরা আনারস বিক্রি করতে পারতেছে, এর ফলে কোনো সময় হয়তো দাম একটু বেশি, কোনো সময় দাম একটু কম পায়, তারপরে আনারসটা এখন আগের তুলনায় অনেক লাভজনক হয়ে উঠেছে। জেলার কৃষি বিভাগের তথ্য মতে রাঙামাটিতে এবছর 2245 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 58,000 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন ভোর সময়। দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, সেই জন্য দেশে বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছে সরকার। আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এর মাধ্যমেই তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান করতে গিয়ে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট। ফ্যামিলি কার্ড নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে 4 উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা জানান তিনি। আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড 10ই মার্চ উদ্বোধন করা হবে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। ফ্যামিলি কার্ড নিয়ে যাতে কোনো ধরনের এই যে ফেক নিউজ দিয়ে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, মানে ভুয়া নিউজ দিয়ে, সেইটাকে প্রতিরোধ করা এবং সেইটাকে আপনার কিভাবে কমিয়ে আনা যায় এবং মানুষকে আশ্বস্ত করা যে ফ্যামিলি কার্ড সবাইকে দিবে, এটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বর্তমান সরকারের। বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শুক্রবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার খোয়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। আমাদের ভারতের সাথে কথা হয়েছে, ভারতের হাই কমিশনার এসেছিলেন এবং ওনারা ইতিবাচক এবং ওনারা খুব দ্রুত সম্ভব যাতে ভিসা প্রক্রিয়াটা স্বাভাবিক হয়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনের উপনির্বাচনে ধানের শীষের টিকিট পেয়েছে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। দুঃসময়ে দলের হাল ধরা এই নেতাকে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জিয়া পরিবারে আসন হিসেবে পরিচিত বিএনপির দুর্গখ্যাত বগুড়া 6 আসন। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে সোয়া 2 লাখেরও বেশি ভোট পেয়ে এই আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে আইন অনুযায়ী পরবর্তীতে ঢাকা 17 আসনটি বহাল রেখে বগুড়া 6 আসনটি ছেড়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসনটিকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত 24 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আসনটিতে তফসিল ঘোষণা করে। জেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশাকে দেওয়া হয় ধানের শীষের মনোনয়ন। শুক্রবার জুম্মার নামাজ পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সংগ্রহ করেন মনোনয়ন ফরম। এর আগে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সব পর্যায়ের নেতাদের নিয়ে নির্বাচনী জরুরি সভা করে দলটি। উপনির্বাচনে দীর্ঘ সময় ধরে দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে প্রার্থিতা দেওয়া উজ্জীবিত নেতাকর্মীরা। আমাদের যে প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা ভাই, তিনি জিয়া পরিবারের একটি অংশ। বাদশা ভাই একজন হচ্ছে অরিজিনালি সমাজসেবক। তিনি যেহেতু বগুড়া পৌরসভার মেয়র ছিলেন, তিনি এই আসনের মানুষের চাওয়া পাওয়া জানেন। আমার মতো হাজার হাজার নেতা নেত্রী রেজাউল করিম এই বাচ্চার হাত ধরে তৈরি হয়েছে। আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে যাকে দিবে তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ তাকে বিজয়ী করে নিয়ে আসবো। মনোনয়ন পাওয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই প্রার্থী। প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আসনটি হলো মর্যাদার আসন, এই আসনটি হলো গৌরবের আসন। কাজে এই আসনটি জিয়া পরিবারের আসন। আমরা শুধুমাত্র সেবক হিসেবে আমরা এখানে কাজ করব। আগামী 9 এপ্রিল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত আসনটিতে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ধর্মীয় গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করে দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শুক্রবার রাজধানীর ইস্কাটনে বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এদিন ইসলামী শিক্ষা ও উলামা ঐক্যের জন্য অবদান রাখায় কোরআন শিক্ষা পদক পেয়েছেন মামুনুল হক। সামাজিক এবং রাজনৈতিক জায়গায় আমরা যতগুলো স্কুল অফ থট অনুসরণকারী, বিভিন্ন আনুষঙ্গিক শাখাগত মত পার্থক্য সহ আমাদের যতগুলো ধর্মীয় কমিউনিটি আছে, সবগুলোকে অন্তত রাজনৈতিক জায়গায় ঐক্যবদ্ধ করে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে বিজয়ী করার জন্যে এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা যেন কাজ করতে পারি। 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হলেও 14 বছরে নিয়োগ হয়নি নগর পরিকল্পনাবিদ। নগরায়নের জন্য প্রতিষ্ঠানটির নেই কোনো মাস্টার প্ল্যান। প্রভাবশালীদের অনেকেই অনুমোদন নেওয়ার আগেই নির্মাণ করছেন ভবন। সচেতন মোহন বলছেন, অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবনের কারণে দিন দিন কুমিল্লা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ শহর। নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর হওয়ায় আশ্বাস নগর প্রশাসকের। বাহার রায়হানের রিপোর্টে বিস্তারিত। 53.4 বর্গ কিলোমিটার আয়তনের কুমিল্লা সিটি কর্পোরেশন। বহুতল ভবনে ঠাসা এ নগরীর বাসিন্দাদের রয়েছে বিস্তর অভিযোগ।
অভিযোগ উঠেছে 2011 সালে সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হলেও 14 বছরেও নিয়োগ হয়নি নগর পরিকল্পনাবিদ। নগরায়নের জন্য প্রতিষ্ঠানটির নেই কোনো মাস্টার প্ল্যান। এতে প্রভাবশালীদের অনেকেই অনুমোদন নেয়ার আগেই নির্মাণ করেছেন ভবন, কেউ আবার 5 তলার অনুমোদন নিয়ে নির্মাণ করেছেন 8 তলা। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2023 ও 2024 সালে জমা পড়া 1050টি প্ল্যানের মধ্যে প্রাথমিক অনুমোদন পেয়েছে 490টি। তবে সিটি কর্পোরেশনের সার্ভেয়ার সহ কিছু অসাধু কর্মকর্তা ও ডেভেলপারদের যোগসাজশে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। বিল্ডিং কোড আছে, বিল্ডিং কোডে সে নিয়ম কানুনগুলো আছে, কিন্তু সেটি যে মানা হচ্ছে এরকম নজির কিন্তু নেই। সচেতন মহল বলছে, অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবনের কারণে দিন দিন কুমিল্লা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ শহর। নগরবাসী একটা ভবন থেকে 5 তলা, 7 তলা, 10 তলা, 12 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে। একটা বিল্ডিংয়ের মধ্যে মিনিমাম 50 থেকে 70, 80, 100টি পরিবার। সবচেয়ে বড় ভয়ানক বিষয় হলো আপনার জায়গা হলো 2 শতক, এরা 3 শতকের মধ্যে তারা দেখা যায় 9 তলা প্ল্যান নিয়ে সিটি কর্পোরেশন রাস্তার জায়গা, ড্রেনের জায়গার উপরে বিল্ডিং করে ফ্ল্যাট বিক্রি করতেছে। এদিকে ডেভেলপারদের দাবি, সিটি কর্পোরেশনে অনুমোদন ঝুলে থাকায় বাধ্য হয়ে নির্মাণ করছেন ভবন। নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস নগর প্রশাসকের। কোনোভাবে নিয়ম ভঙ্গ করে কোনো ব্যক্তিকে কোনো ফেভার করা হবে না। আমাদের নজরে বা নলেজে এসে আইন ভঙ্গ করে কেউ করছে, আমরা তৎক্ষণাৎ ভেঙে দিচ্ছি, তাকে আমরা বাধা দিচ্ছি এবং আমরা কোনোভাবে যেন সেই কাজটি সম্পূর্ণ করতে না পারে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। 27টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন। সময় সংবাদ, কুমিল্লা। নিয়মনীতির তোয়াক্কা না করে বান্দরবানে পাহাড় কেটে আর বনের কাঠ পরিয়ে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। এই অবস্থা একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রকৃতি, অন্যদিকে ইটভাটার কালো ধোঁয়ায় অসুস্থ হচ্ছে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। পাহাড়ের মাটি কেটে আর বনের কাঠ পুড়িয়ে এভাবেই চলছে ইটভাটার কাজ। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও তোয়াক্কা করছে না কেউ। বান্দরবান জেলার থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, ঘুমদুম, ফাইতং ও গজালিয়া সহ বেশ কয়েকটি স্থানে চলছে অর্ধশতাধিক ইটভাটার কার্যক্রম। কাঁচামাল হিসেবে এখানে ব্যবহার হচ্ছে মাটি, আর এসব মাটির যোগান দিতে এক্সকেভেটর দিয়ে দিনরাত কাটা হচ্ছে পাহাড়। এতে উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল সহ শত শত একর বনভূমি। মানুষ চলাই না পারে, যাই না পারে, স্কুল পাওয়া যায় না পারে, কিছু খরচ সরকার বন্ধ হয় না কেন, এটা আইন কি পরিবর্তন আছে। এই অবস্থায় একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রকৃতি, অন্যদিকে ইটভাটার কালো ধোঁয়ায় অসুস্থ হচ্ছে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। এছাড়া অতিরিক্ত ইট বোঝাই ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে সড়ক। ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। পাহাড়ে যে গাছগুলো আছে সব উদাও হয়ে যাচ্ছে, সব ব্রেক ফেলে ঢুকতেছে। ইটভাটার কারণে আমাদের পরিবেশ দূষণ হয়। আমরা ফলমূল ভালোভাবে উঠতেছে না, শাকসবজি ঠিক মতো হচ্ছে না, বাজার যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না। এসব ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে অধিকাংশ শিশু। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কঠোর ধারায় তাদেরকে নিয়মিত মামলা দায়ের করারও এখন আমাদের চেষ্টা অব্যাহত আছে। জেলার 7টি উপজেলায় রয়েছে 70টির বেশি অবৈধ ইটভাটা। প্রতিটি ইটভাটায় দৈনিক পোড়ানো হয় 25 থেকে 30 মণ কাঠ। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। পুরো সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সোহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দৌরাত্ম ট্রলার নিয়ে ছদ্মবেশে গভীর সাগরে ঢুকে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে লুট করে নিচ্ছে জাল, মাছ, জ্বালানি ও ইঞ্জিনের যন্ত্রাংশ। প্রতিরোধের চেষ্টা করলে গুলি করতেও দ্বিধা করছে না দস্যুরা। এমন পরিস্থিতিতে নাফ নদী থেকে গভীর সাগর পর্যন্ত 24 ঘন্টার টহল জোরদার করেছে কোস্টগার্ড। গভীর সাগর, নেই মোবাইল নেটওয়ার্ক। এই সুযোগে ছদ্মবেশে ট্রলার নিয়ে হানা দেয় দস্যুরা। জেলেদের মারধর করে ছিনিয়ে নেয় শিকার করা মাছ।
সম্প্রতি এমন চিন্তায় শিকার হন কক্সবাজারের কুতুবদিয়ার উম্মে হাবিবা নামের একটি মাছ ধরা ট্রলারের 12 জেলে। পরে নেটওয়ার্ক এলাকায় পৌঁছালে কোস্টগার্ডের টহল দল তাদের সহায়তায় এগিয়ে আসে। শুধু এই ঘটনাই নয়, বর্তমানে বঙ্গোপসাগরের দস্যুদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। 25 ফেব্রুয়ারি দস্যুদের গুলিতে কুতুবদিয়ার জেলে শাহাদাত নিহত হন। মাছ নেওয়ার সময় ওরা খারা সবকিছু লুটপাট করে নিয়ে যায়। সাগরে জলদস্যুরা বাইরেছে, আমরা অনেক রকম সমস্যায় আছি, আমরা চাই শান্তি নিরাপত্তা। এই অবস্থায় শুক্রবার সকাল থেকে কোস্টগার্ড বেস চট্টগ্রাম এবং জাহাজ কুতুবদিয়ার সমন্বয়ে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হয়। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সকল রকমের প্রযুক্তি এবং সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশের জেলেদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। গত 2 মাসে অস্ত্র ও গুলিসহ 30 জন দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। একই সময়ে জিম্মি থাকা 32 জেলেকে জীবিত উদ্ধারও করা হয়েছে। বঙ্গোপসাগরে দস্যুতা কিংবা অপতৎপরতা রুখতে তৎপর কোস্টগার্ড, যার কারণে সাগরে বৃদ্ধি করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও দ্রুতগামী জলযান, যার মাধ্যমে সক্ষমতা বেড়েছে বলে মনে করছে কোস্টগার্ড। বঙ্গোপসাগর থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাজীপুরে অরক্ষিত ড্রেনের ম্যানহোলে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন ছেলেটি। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা একটি খোলা ম্যানহোলে অসাবধানতাবশত পড়ে যান তিনি। সে সময় পড়ে যাওয়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় মৃত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে। চাঁদপুরে বিয়ের অনুষ্ঠানে চাঁদা না দেয়ায় হামলা করেছে বখাটেরা। এতে আহত হয়েছেন 3 জন। বৃহস্পতিবার রাতে মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী এলাকার মোহনের নেতৃত্বে কয়েকজন বখাটে অনুষ্ঠানে এসে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। এই সময় আয়োজক পক্ষ 3000 টাকা দিলেও তারা তাতে সন্তুষ্ট হয়নি। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে বরের পিতা বাবুলাল বিশ্বাস ও ভাই ত্রিনাথ বিশ্বাসকে মারধর করে। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল ও আসবাবপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া থেকে আবু তাহেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহার করা লুঙ্গি ও নিহত শিশুর স্যান্ডেল। 4 বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত। এর আগে নিখোঁজের 1 দিন পর তাবাসসুমের বস্তাবন্দি লাশ একটি বিশ্ববিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা করেন নিহতের বাবা। রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসত বাড়িতে ট্রাক উল্টে পড়ে গুরুতর আহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কাঠ বোঝাই একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। নগরীর কাশিয়াডাঙ্গা রেল ক্রসিংয়ে উঠে ট্রাকটি আটকে যায়। এ সময় ট্রেন এসে পড়লে ট্রাক থেকে নেমে যান চালক ও হেলপার। পরে আইআর শাটল ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ট্রাকটি উড়ে গিয়ে বসতবাড়ির ওপর পড়ে। এ ঘটনায় আহত 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরা আবাসনের মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ করার প্রতিবাদে সৈয়দপুর নীলফামারী সড়ক 3 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, মিলন নামে প্রভাবশালী ব্যক্তি সরকারি জায়গায় অবৈধভাবে রাতের আধারে দখল করে দোকান নির্মাণ করলে এলাকাবাসী বাধা দেয়। এ সময় মিলনের লোকজন তাদের মারধর করে। পরে এলাকার লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশের আশ্বাসে 3 ঘন্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। চাঁদপুরে আগুনে পুড়ে গেছে একটি মিনি বাস। আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা আরও 2টি বাস। শুক্রবার রাত 9টায় মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা আরও 2টি বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ পুড়ে যায় একটি বাস। আংশিক ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা 2টি বাস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকালে পৌর শহরের বেড়িবাঁধে বাইরে সিকুইন হোটেলে সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় 2টি খাবার হোটেল, 2টি কাপড়ের দোকান, একটি মুদি মনোহরি দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটরের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দিনাজপুরে ইয়াবা ও ট্যাপেডান্ডাল ট্যাবলেট সহ 8 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে হিলির ভারত সীমান্তবর্তী খট্রাম মাধবপাড়া এলাকায় আলুহাটির মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, অভিযানে 25 পিস ইয়াবা এবং 260 পিস ট্যাপেডান্ডাল ট্যাবলেট ও ফুয়েল পেপার সহ কারবারিদের আটক করা হয়। ভোরের সময় আরও থাকছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান প্রয়োজনীয় ছাড় না দেয়ায় ক্ষুব্ধ ট্রাম্প। সামরিক শক্তি প্রয়োগের পরোক্ষ হুমকি, হামলার শঙ্কার মধ্যে বিদেশিদের তেহরান ছাড়ার হিড়িক। ফেনী শহরের মৎস্য আড়তে প্রতিদিন কাক ঢাকা ভোর থেকে শুরু হয় পাইকারি মাছ বিক্রি। নানা জাতের মাছের সমারোহ থাকায় দিনভর চলে বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ফেনীর মৎস্য আড়তটি জেলার সবচেয়ে বড় মৎস্য আড়ত এবং এখানে কিন্তু মধ্যরাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে পাইকাররা আসেন এবং শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাছ নয়, ফেনীতে উৎপাদিত বিভিন্ন খামারে এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া সাধারণ মানুষ যে মাছ পায় সেগুলো মূলত একটু ভালো দামের আশায় এখানে নিয়ে আসেন এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু এখানে সেই মাছ বেচা বিক্রির একটি সরগরম অবস্থা সৃষ্টি হয়। যদিও এখানকার পাইকারপত্ররা বলছেন রমজান মাস শুরুর হওয়ায় এখানে বছরের এখন কিছুটা পাইকার এবং মাছের সরবরাহ অনেকটা কম, যেটা অর্ধেকেরও কম বলে তারা দাবি করছেন। একজন লোকজন এখানে যে পরিমাণ পাইকারপত্র আসে, যে পরিমাণ মাছের যোগান, তা এখন অর্ধেকেরও কমে নেমে গিয়েছে। এখানকার প্রায় 50টি আড়তে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকার মাছ বিক্রি হয় এবং এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেনীর যে উৎপাদিত মাছ এবং আশপাশের জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ সকল মাছ এখানে পাইকারিভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এখানকার পাইকাররা আজ যেটা জানিয়েছেন বা ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন, আজ কাতল মাছ যেগুলো 3 কেজি ওজনের একটু বেশি কম সেগুলো 400 টাকা দরে বিক্রি হচ্ছে। রুই 2 কেজির প্লাস মাইনাস যেগুলো রয়েছে সেগুলো 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, শিং মাছ 280 থেকে 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গলদা চিংড়ি 700 থেকে 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে এখানে 750 থেকে 850, একটা আকার এবং প্রকারভেদে আর একটু বেশি কম হয়। হরিণা চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। এছাড়াও সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। সুরমা মাছ বিক্রি হচ্ছে 130 টাকা দরে প্রতি কেজি, নারকেলি মাছ বিক্রি হচ্ছে 180 টাকা দরে এবং যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু কলম্বো মাছ বিক্রি হচ্ছে 140 টাকা দরে, 3 মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। মোট কথা এখানে আমরা যেটা দেখেছি যে আজ এখানে পাইকারপত্র কিছুটা কম এবং মাছের দাম তুলনামূলকভাবে স্থিতিশীলভাবে রয়েছে এবং কিছু কিছু মাছের বিশেষ করে সামুদ্রিক মাছের দাম কিছুটা কেজিতে 15-20 টাকা কমেছে বলে পাইকাররা বলছেন বা ব্যবসায়ীরা বলছেন। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মাছগুলো আসে এগুলো কিন্তু এখানে উন্মুক্ত যে নিলাম হয় সেই উন্মুক্ত নিলামের সর্বোচ্চ দরদাতা যিনি রয়েছেন তিনি এই মাছটি কিনে নেন এবং এখানকার যারা আড়তদার রয়েছে তারা শুধুমাত্র কমিশনে পান এবং এই মাছের মান নির্ণয় করার জন্য বা কোনো ভেজাল রয়েছে কিনা তা দেখার জন্য জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ নিয়মিত তদারকি করছেন। এই ছিল এখান থেকে আমার মাছ বিক্রির সবশেষ পরিস্থিতি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। ট্রাম্পের এমন মন্তব্যে ইরানে হামলার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় নাগরিকদের সতর্ক বার্তা দিচ্ছে চীন, ভারত, কানাডা সহ একাধিক দেশ। নিজেদের সরকারি কর্মীদের দেশে ফেরার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বললেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। তেহরান প্রয়োজনীয় ছাড় দিতে রাজি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে রাজি নয়। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা যেভাবে আলোচনা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, এর কাছাকাছি কেউ নেই। আমি চাই না সেটি ব্যবহার করতে, কিন্তু কিছু পরিস্থিতিতে তা ব্যবহার করতেই হয়। উত্তেজনার মধ্যেই তেহরানে দূতাবাস থেকে নিজেদের কর্মী প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। ইসরায়েল সফরে জারি করা হয়েছে কড়াকড়ি সতর্কতা। চীন, ভারত, কানাডা সহ বেশ কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। সতর্কতা জোরদার করেছে জার্মানি ও ফ্রান্স। এমনকি ইসরায়েল থেকে জরুরি নয় নিজেদের এমন সরকারি কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইরান সহ আঞ্চলিক বিষয় আলোচনায় অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, কূটনৈতিক সমাধানই অগ্রাধিকার পাবে, তবে পরিস্থিতি নির্ভর করবে ইরানের পদক্ষেপের উপর। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বড় সামরিক সমাবেশ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রয়েছে ইসরায়েলের উপকূলে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে সমঝোতা না হলে সামরিক সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধ এড়াতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন বাণিজ্যিক চুক্তির প্রলোভন দেখাচ্ছে ইরান। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ওয়াশিংটনকে তেল, গ্যাস ও খনিজ খাতে বড় বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার অভিজ্ঞতাকে কেস স্টাডি হিসেবে দেখে জ্বালানির স্বার্থে কূটনৈতিক সমীকরণ বদলানোর পরিকল্পনা করছে খামেনি প্রশাসন। পারমাণবিক ইস্যুতে ইরানকে কোনোভাবেই ছাড় দিতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। কয়েক দফা আলোচনার পরও বন্ধ হচ্ছে না ট্রাম্প প্রশাসনের সামরিক যুদ্ধের হুমকি। এবার নতুন পথে হাঁটার পরিকল্পনা করছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে বেশি ব্যবসায়ী হিসেবে এগিয়ে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, এবার ট্রাম্পকে ব্যবসার প্রলোভন দেখিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে খামেনি প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রকে তেল, গ্যাস ও খনিজ খাতে বড় বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে ইরান। সম্ভাব্য প্রস্তাবে মার্কিন কোম্পানিগুলোর জন্য জ্বালানি উত্তোলন অধিকার, কৌশলগত খনিজে প্রবেশাধিকার এবং অবকাঠামো প্রকল্পে অংশীদারির সুযোগ থাকতে পারে। লক্ষ্য একটাই, চলমান অচলাবস্থাকে বাণিজ্যিক সুযোগের রূপ দিয়ে উত্তেজনা প্রশমিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক লাভজনক চুক্তির পক্ষে এই বিবেচনায় প্রস্তাবটি সাজানো হয়েছে বলে ধারণা। সূত্রের দাবি, ভেনেজুয়েলার অভিজ্ঞতাকে কেস স্টাডি হিসেবে দেখছে ইরান। জ্বালানি স্বার্থ কূটনৈতিক সমীকরণ বদলাতে পারে বলে ধারণা করছে তারা। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রমাণিত তেল ও দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুতের মালিক ইরান অর্থনৈতিক প্রণোদনাকে কৌশলগত হাতিয়ার করতে চাইছে বলে জানান তারা। তবে দীর্ঘদিনের অবিশ্বাস ও সামরিক হুমকির ছায়ায় এই প্রস্তাব আদৌ বরফ গলাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন বলে উদ্বেগ জানিয়েছেন তারা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। উপত্যকার বিভিন্ন স্থানে দখলদারদের হামলায় অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে সেনা মোতায়েন জোরদার করেছে ইসরায়েল। আল-আকসায় প্রবেশে অনুমতি পাননি অনেক মুসল্লি। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় সেহরির সময় বেসামরিক সমাবেশে হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই দিন মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশমুখের একটি সড়কে পুলিশ চেকপোস্টে হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য হতাহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় রয়েছে এমন স্থানেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে বড় আকারে সেনা মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেরুজালেমমুখী চেকপয়েন্টগুলোতে। আল আকসা মসজিদে নামাজ আদায়ের আশায় ভোরের আগেই কেলান্দিয়া সামরিক চেকপোস্টে জড়ো হন হাজারো ফিলিস্তিনি।
তবে পূর্ব নির্ধারিত শর্ত পূরণ না করার অভিযোগে বহু মুসল্লিকে মসজিদে প্রবেশের অনুমতি দেয়নি দখলদাররা। আগে আমরা পরিচয়পত্র দেখিয়ে কোনো বাধা ছাড়াই এখানে নামাজ আদায় করতাম, কিন্তু সাম্প্রতিক সময়ে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আল আকসায় মুসল্লির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম দিক থেকে নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকে নামাজের অনুমতি দেওয়া হচ্ছে। দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এক পোস্টে জানায়, প্রবাসী মার্কিন নাগরিকদের কাছে পৌঁছানোর অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পশ্চিম তীরে কোনো বসতিতে এ ধরনের সেবা দেয়া প্রথম ঘটনা। দূতাবাস জানায়, একই ধরনের সেবা রামাল্লাহ, বেইতার ইলিদ বসতি এবং ইসরায়েলের হাইফা শহরেও দেয়া হবে। অন্যদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, ফেব্রুয়ারিতে গাজামুখী অর্ধেকেরও বেশি মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে উপত্যকায় খাদ্য সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। মিশর করিডোর দিয়ে প্রবেশ করা অন্তত 2/3 ত্রাণবাহী ট্রাক ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। গাজায় ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। বরকতুল্লাহ, সময় সংবাদ।